আলোচনার বিষয়ে আমি তো গুপ্ত প্রয়োগ নিয়ে আলোচনা করি, প্লাস অ্যাস্ট্রোলজির বেশ কিছু পয়েন্ট নিয়ে আলোচনা করি। তো সেই সঙ্গে আমি বলবো, খুব সামনেই আসছে ফলহারিণী অমাবস্যা। এই ফলহারিণী অমাবস্যার যোগ এবং ফলহারিণী অমাবস্যায় কি কাজ করা যায়, কোন গুপ্ত ক্রিয়া করলে কি রকম ফল পাবেন, সেটা নিয়ে আলোচনা করব। তাহলে প্রথম হচ্ছে, আমাদের জীবনের উত্থান পতন, ভাঙা গড়া, আমাদের জীবনের ভালো মন্দ সবকিছুই কিন্তু আমাদের এই একই জীবনকালে আমাদেরকে দেখতে হয়। এখন পর্যন্ত হয়তো হাতে গোনা কিছু ব্যক্তি ছাড়া কেউ বলতে পারবেন না তার একদম ছোটবেলা থেকে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রায় সময় যে খুব ভালো কেটেছে। জীবনের উত্থান পতন, জীবনের ঘাত প্রতিঘাত, এগুলো প্রত্যেকটা মানুষকে কখনো না কখনো ফেস করতে হয়। এবার এই যে জীবনের উত্থান পতন, এই যে জীবনের ঘাত প্রতিঘাত, এই যে জীবনের নানা রকম সংঘর্ষের মুহূর্ত, এগুলো এক একটা ব্যক্তির জীবনে এক এক রকমভাবে এক একটা অধ্যায়তে চলে আসে। কোনো ব্যক্তির দেখা যাবে ছোটবেলাটা ভীষণ স্ট্রাগল, ভীষণ কষ্টের মধ্যে দিয়ে দিন কেটেছে, তার সেই সময়টায় বহু কিছু ইচ্ছা ছিল, নানা রকম প্রতিবন্ধকতার শিকার হয়ে সে জীবনে সেগুলো পায়নি। আবার কারো ছোটবেলাটা খুব ভালো কেটেছে, তারপরে লেখাপড়ার জীবন যখন শুরু হয়েছে তখন দেখা যাচ্ছে নানা রকম দোলাচলের শিকার হয়েছে, নানা রকমভাবে জীবনের কষাঘাতে তার জীবনের ইচ্ছাগুলো বাধ্য হয়ে গলা টিপে মেরে ফেলতে হয়েছে। এরকমও বহু গেছে, বহু ব্যক্তির জীবনে এরকম ঘটনা ঘটেছে। আবার কারো ছোটবেলাটা ভালো, স্টুডেন্ট লাইফটা খুব ভালো, তারপরে কাজকর্ম, চাকরি বাকরি, ব্যবসা, এইগুলোর ক্ষেত্রে দেখা যাবে বারবার নানা রকম ভাঙা গড়ার শিকার হচ্ছে। না পাওয়ার যন্ত্রণা, না হওয়ার জ্বালা, এই ধরনের ঘটনার শিকার কিন্তু বহু ব্যক্তি। এবং এই যে আমি বললাম না, জীবনের সেই ছোটবেলা থেকে একদম শেষ বয়স পর্যন্ত কখনো না কখনো কিছু না কিছু দোলাচল, কিছু না কিছু ভাঙা গড়া, উত্থান পতন, এই যে ঘটনাগুলো ঘটে চলে, এই যে ঘটনাগুলো কন্টিনিউ দেখা যায়, এক একজন ব্যক্তির জীবনে এক এক রকম। তাহলে এইবার চলে আসলাম কোন জায়গাটায়, যে লেখাপড়ার জীবন পর্যন্ত খুব ভালো কেটেছে, তারপরে কর্মজীবন। কর্মজীবনের শুরুতে গিয়েই বাধা। কর্মজীবন শুরু হয়েছে, আচমকা আচমকা থমকে যাচ্ছে। অর্থ রোজগারের ক্ষেত্রে ডিস্টার্ব, জীবনে প্রতিষ্ঠা পাওয়ার ক্ষেত্রে ডিস্টার্ব, অথবা জীবনে প্রতিষ্ঠা পেয়ে সেই জায়গাটাকে ধরে রাখতে না পারা। হঠাৎ 1 বছর 2 বছর 5 বছর প্রচুর টাকা রোজগার করলো, প্রচুর নাম ডাক সবকিছু হলো, তারপরে আচমকা কোনোভাবে যেন বসে গেল সবকিছু। এই রকম ঘটনাও কিন্তু বহু মানুষের জীবনে বহু সময় চলে আসে। আবার যাদের এইগুলো কন্টিনিউ ভালো, বিয়ে থাওয়া, খুব ভালো ছেলে অথবা খুব ভালো মেয়ে, তার যোগ্যতা অনুসারে ভালো পাত্র বা ভালো পাত্রী পাওয়া যাচ্ছে না, সব রকম যোগ্যতা আছে তা সত্ত্বেও ভালো পাওয়া যাচ্ছে না, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর নষ্ট হয়ে যাচ্ছে, বয়স বাড়ছে, তা সত্ত্বেও শুভ কাজটা হচ্ছে না। এরকম ঘটনাও বহু ক্ষেত্রে দেখা যায়। আবার কারো বিয়ে হলো খুব ভালোভাবে, একটা ছেলে একটা মেয়ে যখন বিয়ে করে, বিয়ের পিঁড়িতে বসে বা বিয়ের অনুষ্ঠানে থাকে, নিজেদের বিয়েতে কেউ কিন্তু ভাবে না যে আমার সংসারটা ভেঙে যাবে, কেউ ভাঙতে শুরুতে চায়ও না। কিন্তু ভাগ্যের এমন নিষ্ঠুর পরিহাস, ভাগ্যের চাকা, বলা হয় না যে ভাগ্যের চাকাটা ঘোরে, দেখা যাবে এমন কিছু ঘটনার শিকার তারা দাম্পত্য জীবনে একটা চির বিচ্ছেদ নেমে আসলো। দাম্পত্য জীবনে কন্টিনিউ বছরের পর বছর অশান্তি চলছে। এইগুলোরও কিন্তু শিকার বহু ব্যক্তি, বহু ফ্যামিলি, বহু পরিবার, এগুলো কিন্তু আছে জীবনে। তাহলে আমি এই জায়গাগুলো আলোচনা করছি কেন, সেটা আমি একটু পরে বলে দিচ্ছি যে কেন এগুলো হয়। তারপরে বহু সময় দেখা যায় যে চাকরি পেয়েছে, ভালো চাকরি করছে, চাকরি থেকে বরখাস্ত হয়ে গেল, সাসপেন্ড হয়ে গেল, চাকরিটা আউট হয়ে গেল। বিজনেস খুব রমরমা চলছিল, সেইখান থেকে একেবারে চিরতরে অবসর নিয়ে নিল। কখনো ফ্যামিলিগত বিদ্বেষ, কখনো ফ্যামিলিগত মিসআন্ডারস্ট্যান্ডিং, এই জিনিসগুলো কিন্তু আকছার ঘটছে। তাহলে একটা মানুষের জন্ম থেকে শেষ বয়স পর্যন্ত, মৃত্যুর পর তো কেউ বলতে পারবে না যে আমার কি কি ঘটেছে, জন্ম থেকে একদম শেষ বয়স পর্যন্ত কোথাও না কোথাও মানুষ কিন্তু ডিস্টার্বের শিকার। কিছু না কিছু তার জীবনে না পাওয়ার যন্ত্রণা রয়ে গেছে।
আজকের দিনে দাঁড়িয়ে যেই ব্যক্তিটা সর্বত্যাগী, সেও কিন্তু কোনো না কোনো যন্ত্রণার শিকার হয়ে, কোনো না কোনোভাবে মানসিক দুঃখের শিকার হয়ে সে সর্বস্ব বা সবকিছু ত্যাগ করেছে। হয়তো সেই ত্যাগী ব্যক্তিটার বাড়ি ছিল, ঘর ছিল, মা বাবা ছিল, তার স্ত্রী পুত্র সন্তান পরিজন ছিল, তা সত্ত্বেও সে সর্বত্যাগী হয়ে গেছে, বিভাগী হয়ে গেছে। তারও জীবনের কোনো না কোনো একটা পার্ট, একটা অধ্যায়, এমন কোনো দুঃখ যার ফলে সে সবকিছু থেকে বিভাগী হয়েছে। এরকম ঘটনাও দেখা যায়। দেখা যায় বহু মানুষকে বছরের পর বছর রোগে ভুগতে, কোনো চিকিৎসার দ্বারা তার আরোগ্য হচ্ছে না, তিনি সুস্থ হয়ে উঠছেন না। বহু ব্যক্তি আপনারাও দেখবেন, আমি দেখেছি, আপনারাও দেখবেন, খুব সুন্দর ভালো বাড়ি ঘর দুয়ার করলো, সেই বাড়িটা তার থাকলো না, তার বাড়িটা তার হাতছাড়া হলোই। হয় বিক্রি হলো, না হলে সে সেই বাড়িটা ভোগ করতে পারলো না, অন্য জায়গায় অন্যত্র একটা ভাড়া বাড়িতে যে এসে থাকছে। তার কিন্তু নিজস্ব সাজানো গোছানো বাড়ি রয়েছে। বহুজন দেখবেন পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে একা আলাদা থাকে, সর্বত্যাগী সে নয়, কিন্তু একা আলাদা থাকে অনেক দিন, অনেক বছর। তাহলে এই যে বিষয়টা যেটা বলছিলাম যে ভাগ্যের ভাঙা গড়া, এই যে বিধাতার লেখন, একটা শব্দ আছে বিধাতার লেখন, এটা খণ্ডাবে কে, এরকম একটা বক্তব্য থাকে। তাহলে এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে বলি, এই যে বিধির লেখন বলেন, বিধাতার লেখন বলেন, এইটা আমরা যখন জন্মাই, যে যে প্রান্তেই জন্মাক, যে যে জায়গাতেই জন্মাক, যে যে কুলে যে বংশে জন্মাক, বিষয়টা একটাই, আমাদের জন্মকুণ্ডলী অর্থাৎ আমাদের জন্মের সময়ে মোট 12টা ঘর, 12টা ঘরের মধ্যে 9টা গ্রহের অবস্থান থাকে। এবার 9টা গ্রহ আমি বলছি, 9টা গ্রহের মধ্যে সূর্য চন্দ্র আছে, এবার সূর্য নক্ষত্র, চন্দ্র উপগ্রহ, এগুলো আছে। তা সত্ত্বেও জ্যোতিষশাস্ত্র মতে যে 9টা গ্রহ, এদের যে অবস্থান, এবং টোটালে যে 27টা নক্ষত্র, এদের যে অবস্থান এবং ডিগ্রি ডিস্টেন্স, এইগুলো বলে দেবে আপনার ভাগ্যে কখন শুভ সময়, কখন অশুভ সময়। বহু সময় দেখবেন একটা ব্যবসায়ী ছোট্ট একটা ব্যবসা শুরু করেছিল, একদম টিমটিম করে চলছিল, সেখান থেকে আজকে সে কয়েকশো কোটি টাকার মালিক। আজকে তার অনেক ধরনের ব্যবসার সঙ্গে সে যুক্ত, অনেক রকম ব্যবসাকে সে পরিচালনা করছে। একদম ছোট্ট একটা জায়গা থেকে শুরু করেছিল, আজকে সেই ব্যক্তিটা শিল্পপতি। এরকম বহু দেখা যায়। আবার বহু সময় দেখা যায় যে বাবার আমলের, ঠাকুরদাদার আমলের বিরাট নামকরা ব্যবসা, খুব সচল ব্যবসা, সেই জায়গায় ব্যক্তি যখন ঢুকলো তখন রমরমাই ছিল, আস্তে আস্তে সম্পূর্ণ জলাঞ্জলি গেল। অর্থাৎ সেই ব্যবসাটা সম্পূর্ণ ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেল, অর্থাৎ তার ভাগ্যে সেই ব্যবসাটা নেই। এটাই হচ্ছে মূল পয়েন্ট, তার ভাগ্যে সেই ব্যবসাটা নেই, সে সেই ব্যবসাটা করতে পারবে না। অথবা তার জন্মকুণ্ডলী অর্থাৎ হরোস্কোপ, গ্রহগত অবস্থান এমনভাবেই রয়েছে, সে বাবা ঠাকুরদাদার আমলের ব্যবসাটাকে সে নষ্ট করবে। তার আছে দারিদ্র যোগ, তার যদি দারিদ্র যোগ থাকে তাহলে সে কোনোভাবে কোনো অবস্থায় সে জীবনে সঠিকভাবে উন্নতি করতে পারবে না, সঠিকভাবে অর্থ রোজগার করতে পারবে না, তার জীবনের ভাঙা গড়াটা আসবেই আসবে নিশ্চিত। আমি এর আগেও অনেক প্রোগ্রামে আলোচনা করেছি যে কালসর্প যোগ নিয়ে মানুষ খুব ইয়ে করে, যে কালসর্প দোষ থাকলে কি হয়, কালসর্প দোষ থাকলে জীবনের এই হবে, ওই হবে, সেই হবে। বিষয়টা সেরকম নয়। কালসর্প যোগ জীবনের উন্নতিতে বাধা দেয় কখন? যদি কারো কর্মস্থানে থাকে, যদি কারো আয় স্থানে থাকে, তাহলে পরে ডিস্টার্ব করবে। এবার কর্মস্থানে বা আয় স্থানে মানে কর্মস্থান 10 নম্বর, আয় স্থান 11 নম্বর। তাহলে এই ঘরে যদি কালসর্প যোগ হয় এবং রাহু যদি নিচস্থ অবস্থায় থাকে, তাহলে দশমের উল্টো দিক কোনটা? চতুর্থ, চতুর্থে কেতু থাকবে। একাদশের উল্টো কোনটা? পঞ্চম, তাহলে পঞ্চমে কেতু থাকবে। এই হিসাবে যদি রাহু নিচস্থ হয়ে থাকে তাহলে কালসর্প যোগে দোকানে যে মেনলি কাঁসা পিতলের দোকানে যাবেন, একটা কাঁসার ছোট একটা থাল কিনুন, একটু টাকা খরচা হবে, একটা ছোট কাঁসার থাল কিনুন, সস্তায় কিনুন, কিন্তু কাঁসার থালই ওটা ব্যবহার করবেন। কাঁসার একটা থাল কিনুন,
বাড়িতে নিয়ে এসে স্নান টান করে কিছুটা আতপ চাল ওই থালের ওপর দিন। আতপ চাল দেওয়ার পরে কি করবেন, ওর ওপরে কাঁসার থালটার ওপরে আতপ চাল দেবেন। আতপ চাল দেওয়ার পর একটা আলু দেবেন, একটা পটল দেবেন, একটা বেগুন দেবেন, আর একটা 1 টাকার কয়েন দেবেন সবার উপরে দিয়ে যে কোনো ভিখিরিকে ওটা দান করে দিন, পাত্র সমেত। পাত্রটা ফিরিয়ে আনবেন না, ভাববেন না কাঁসার থাল কিনেছি অনেক দাম ওই থালটা দেবো না, এটা প্লাস্টিকের থালে দিয়ে দিই, কাগজের থালে দিয়ে দিই, ওই কাজটা করবেন না। এটা কাঁসার পাত্রতেই দান করতে হয়, কাঁসার পাত্রটা সমেত দান করুন। হয়তো আপনার ওই কাঁসার থালটার দাম নেবে 400, 500, 600 টাকা, কিন্তু যে টাকাটা আপনি মনে মনে ভাবছেন এতগুলো টাকা আমার লোকের হাতে চলে গেল, ভয় নেই, তার থেকে অনেক বেশি কিছু পাবেন। আমি এটা বহু বছর ধরে বলছি। এটা এই প্রোগ্রামটা আমি 2012 সাল থেকে প্রত্যেক বছর বলি, 2012 সাল থেকে আজকে 2025 সাল। বহু 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 মানুষ উপকৃত। বছরে এই একটাই ফল হয়নি অমাবস্যাতেই দানটা করতে হয়। তো ওই থালটা সমেত দান করে দিন। যখন দানটা করবেন নিজে মনে মনে মনস্কামনাটা জানাবেন, মুখ দিয়ে প্রকাশ করার দরকার নেই, মনে মনে রাখলেই হবে। দান করে চলে আসুন। আপনার মনস্কামনা যে উদ্দেশ্যে করছেন সেই উদ্দেশ্যটা খুব তাড়াতাড়ি পূরণ হবে। এটা গেল একটা। আর 2 নম্বর একটা গুপ্ত প্রয়োগ বলছি সময় শেষের দিকে। এই ফলহারিণী অমাবস্যায় যার বাড়ির থেকে নদী, গঙ্গা, পুকুর, কিছু না পেলে পুকুর কাছে, নাভি পর্যন্ত জলে দাঁড়িয়ে একটা মনস্কামনা করে 1 পিস ফল, একটা মনস্কামনা জানিয়ে 1 পিস ফল জলে বিসর্জন করুন বা জলে ভাসিয়ে দিন, যা খুশি ভাসিয়ে দিচ্ছেন, যেটা সেটাই আপনি বিসর্জন করছেন। একটা মনস্কামনা জানিয়ে চলে আসুন, খুব তাড়াতাড়ি মনস্কামনাটা পূরণ হবে। যেটা বলছি মিলিয়ে নেবেন, কারণ আমি বেশ কিছু অমাবস্যার প্রোগ্রাম চ্যালেঞ্জ করে করি, কাজটা হবেই। যার যে চেম্বারে যোগাযোগ করার দরকার, যে ফোন নাম্বার দেখতে পাচ্ছেন এই ফোন নাম্বারে যোগাযোগ করে নেবেন। আমার 3টে জায়গায় চেম্বার, যে যেখান থেকে ফোন করেন সেখানে জিজ্ঞেস করেন এখানে আপনার চেম্বার নেই, সারা দুনিয়া শুদ্ধ আমার চেম্বার নেই। মোট 3টে জায়গায় চেম্বার, দক্ষিণেশ্বর, কালীঘাট আর রানাঘাট। রানাঘাটে আমার বাড়ি, বাড়িতে চেম্বার। এই 3 জায়গার বাইরে কোনো আমার চেম্বার নেই। যারা দূরেকার মানুষ, যারা আসতে পারবেন না, তারা অনলাইনে দেখাবেন, যারা আসতে পারবেন না। আর যারা আসতে পারবেন তারা চেম্বারে চলে আসবেন। কালীঘাট চেম্বার বৃহস্পতিবার, দক্ষিণেশ্বর চেম্বার শুক্রবার, রানাঘাট চেম্বার শুধুমাত্র রবিবার। যে চেম্বারে আসবেন একটু হাতে সময় নিয়ে আসবেন, ভিড় হয়। এসে তাড়াহুড়ো করলে আসবেন না, আসার দরকার নেই। আমি একমাত্র যারা ছোট বাচ্চা আর খুব বয়স্ক তাদের যত লাইনই থাক তাদেরকে আগে ছাড়ি, বাচ্চার সব দিকে মাপ। এমনি এসে তাড়াহুড়ো করবেন না যে আমাকে আগে ছাড়ুন, ওই কাজ আছে। সব কাজ মিটিয়ে তারপরে আসুন, তাও ভালো। না পারলে আসবেন না, তাও ভালো, কিন্তু এসে তাড়াহুড়ো করবেন না। যদি কারো কোথাও বুঝতে অসুবিধা হয় প্রোগ্রামের বক্তব্য, যে ফোন নাম্বারটা রয়েছে সেই ফোন নাম্বারে ফোন করে নেবেন। সারাদিন ফোন না করলেই ভালো হয়, রাত্রেবেলার দিকে ফোন করবেন, রাত্রি 8টা থেকে 10টার মধ্যে ফোন করবেন। আমি ফ্রি থাকি, তখন আমি ফোন রিসিভ করে ডিটেলসটা বলার চেষ্টা করব। আর ফোনে কেউ এমনি ভাগ্য জানতে চাইবেন না, দাদা আমার রাশিটা কি বলে দিন, আমার লগ্নটা কি বলে দিন, আমার 7.5 চলছে, আমার অমুক চলছে, তমুক, যা চলছে চলুক। যদি বিশেষ সমস্যা হয় যোগাযোগ করবেন, 100% মেটানোর চেষ্টা করব। পারলে পরে বলবো হ্যাঁ পারবো, না পারলে বলবো পারবো না। যেটা আমার দ্বারা হবে সেটাই আমি দায়িত্ব নেব, যেটা আমার দ্বারা হবে না আমি সামনেই বলে দেবো যে এটা আমার দ্বারা হবে না, এটা আমার বিষয় নয়। আমি বৃথা মানুষের সময় নষ্ট করাই না। যে গুপ্ত প্রয়োগগুলো বললাম সেগুলো একটু মন দিয়ে ঠিক যেই সময় বলেছি, যেই বিষয় বলেছি করুন, ভালো হবে। যারা তন্ত্রমতে স্থায়ী প্রতিকার করাতে চান ফলহারিণী অমাবস্যার যোগে, তারা আগাম যোগাযোগ করে নেবেন। ওই আগের দিন এসে বলবেন আমি কাজ করাবো, আপনার কত টাকা লাগবে বলুন, না নেব না, আমি টাকায় বিক্রি হই না। প্রপার কাজ আমি প্রপার ভাবেই করব, খারাপ কাজ করব না। বশীকরণ আমি করি না, বলে দিই, ওপেন বলে দিই, বশীকরণ কাজ আমি করি না। কেউ বশীকরণের জন্য আমার কাছে আসবেন না। সময় শেষ, প্রত্যেকে ভালো থাকবেন। এর পরের অনুষ্ঠান এর পরের দিন আলোচনা করব। নমস্কার।